আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন প্রখ্যাত চিকিৎসক, অনকোলজিস্ট এবং পাশাপাশি যিনি বিজেপির ওখানে রাখো কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির ভাইস প্রেসিডেন্ট আস্তে আস্তে খুলে দাও। ডক্টর মধু ছন্দাকর। দিদি নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গলে প্রথমে স্বাগত। নমস্কার। আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা তাদের যে উদ্যোগগুলো দেখছি, তো স্বভাবতই সেটা আমাদের মনে একটু হলেও আশার আলো জাগাচ্ছে। এতদিন বলতে স্বাস্থ্য পরিষেবা কথাটা বলতেই আমাদের ভয় লাগতো। সরকারি হাসপাতাল, সেই চিত্রটা যদি আমরা ভাবতাম, আমাদের আতঙ্কে মনে হতো যে না বাবা, বাড়িতে থাকি, বাড়িতে যদি থেকে আমরা যতটাই অসুস্থ হই, মরে যাবো, সেবি ঠিক আছে, কিন্তু হাসপাতালে যাব না। অন্যদিকে অনেকেরই সেরকম অবস্থা একেবারে। আর অন্যদিকে যাদের বেসরকারি হাসপাতালে যাওয়ার ক্ষমতা ছিল, তাদের পকেট নিয়ে প্রশ্ন উঠতো যে কতটা পর্যন্ত পারবো, বিলটা কতটা বড় হচ্ছে, এই পর্যন্ত তো পারলাম, এরপর কি হবে। দিদি, আমাদের নতুন সরকার ক্ষমতায় এসেছেন এবং আমরা তার মধ্যে এক সপ্তাহের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য পদক্ষেপ দেখেছি। তো আপনি যেহেতু একজন বিশিষ্ট চিকিৎসক এবং তার পাশাপাশি আপনি কোর কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে আমার প্রশ্ন যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসতে চলেছে? নমস্কার ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শককে। আমি প্রাক্তন সহ সভানেত্রী বিজেপি রাজ্য কমিটির। এখন বর্তমানে আমি এই যে বিপুল পরিমাণ ভোটের কথা বললে, আমরা বিপুল সংখ্যায় সবাই মিলে আমাদেরকে ভোট দিয়ে যে বিধানসভায় আমরা 207 জন এমএলএ পেয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আমি ভোটের দায়িত্বে ছিলাম শক্তি কেন্দ্র লিডার। আচ্ছা, তাই একদম সরাসরি ভোটে পরিচালনায় অংশগ্রহণ করেছি। আমি খুবই খুশি যে স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গে আমাদের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী অনেক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্প আগেই আমাদের পশ্চিমবঙ্গে আসার কথা, কিন্তু অজ্ঞাত কারণে খানিকটা ইগো, তার জন্য একবার চালু হয়েও ওদের 4-5 মাস বাদে বন্ধ হয়ে গেল। তো সঠিকভাবে জিনিসটা দানাই বাঁধবে না। তারপর থেকে আয়ুষ্মান ভারত কান্নাকাটি করে মানুষ দাবি করেও এর কোনো সুরাহা করতে পারেনি। এখন যখন বিজেপি সরকার এসে গেছে, অবশ্যই আয়ুষ্মান ভারত রূপরেখা পেতে চলেছে। এটি একটি অত্যন্ত বড়, পৃথিবীর সর্ববৃহৎ ইন্স্যুরেন্স প্রকল্প। এতে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, এরকম না যে বিরাট যে ধনী সেও গিয়ে আয়ুষ্মান ভারত নেবে, এরকম নয়। কাজে যে ক্রাইটেরিয়া আছে সেটা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011-র ক্রাইটেরিয়ায় অবলম্বনে করা হয়েছে। একটা পোর্টাল আছে, সেই পোর্টালে যিনি এতে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড বা যিনি এর সুবিধা ভোগ করতে চান, তিনি যখন যাবেন এম আই এলিজিবল বলে তিনি কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। সেই প্রশ্নের উত্তরের শেষে তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তিনি এই বিশেষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন। কিন্তু আরো একটা খুব সুন্দর এবং উৎসাহজনক এর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 70 বছরের উপর যারা সিনিয়র সিটিজেন, তাদের কিন্তু কোনো আলাদা কাস্ট বা ইকোনমিক সেন্সাস নেই। প্রত্যেক সিনিয়র সিটিজেন এর সুবিধা পাবে। কাজে ফ্যামিলির জন্য বা পরিবারের জন্য প্রতি বছর 5 লাখ, এবং এর উপরে যিনি সিনিয়র সিটিজেন তার জন্য বছরে 5 লাখ। তাই এই বিপুল পরিমাণ সুবিধে আজকে পশ্চিমবঙ্গবাসী নিতে চলেছে, এবং এর সুবিধে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে তারা পরিযায়ী শ্রমিক হোক বা তারা কোনো বেড়াতে গিয়ে কোনো অসুস্থ হয়ে যাক, সব রকম এর সুবিধে সমস্ত জায়গায় পাবে। একেবারে। দিদি, আপনি যেটা বললেন যে সিনিয়র সিটিজেন যারা 70 ঊর্ধ্ব, এখন তো এর সংখ্যা বাড়ছে, কারণ এখন লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে। কাজে এখন আগে কয়েকজন বাঁচতো 70 বছরের উপর,
এখন তো এর পরিমাণও দিনে দিনে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই আয়ুষ্মান একদম। ভারত পাবেন, এবং সেখানে যে টাকার যে পরিমাণটা সেটা 5 লাখ হতে পারে অ্যাডিশনাল মানে ফ্যামিলিতে ধরো যিনি 60 বছর 50 বছর 40 বছর তার কোনো অসুখ করেছে, সে 5 লাখ ব্যবহার করেছে সেই বছর, কিন্তু তার বাবার আবার অসুখ করেছে, বাবার জন্য আলাদা 5 লাখ সুবিধা পাবে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন তারা তো অবধারিতভাবে পাচ্ছেন, একদম। এটা তো একটা খুব ভালো দিক। কোনো ব্যক্তি তার ইনকাম, তার ঘরের অবস্থা, তার ছেলে পিলে কজন, ছেলে আছে কি মেয়ে আছে, কোনো কিছু দেখা হবে না। শুধু তিনি 70 ঊর্ধ্ব মানুষ হলে তিনি এই আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা বছরে বেনিফিট পাবেন। একদম। এবার আমি একটু হাসপাতালগুলোর কথায় আসি, যে এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে যেহেতু বলি যে হেলথ স্কিম যেহেতু আমাদের রাজ্যে এতদিন হ্যাঁ। পর্যন্ত স্বাস্থ্য সাথী চালু ছিল, তো স্বাস্থ্য সাথী তো সমস্ত হাসপাতাল গ্রহণ করতো না, কিছু কিছু হাসপাতাল গ্রহণ করতো, কিছু কিছু হাসপাতাল গ্রহণ করতো না। এমপ্যানেল হাসপাতাল তো দেখা যেত পোর্টালে। একদম। তো আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যে সমস্ত আমার এমপ্যানেল হাসপাতালগুলো থাকবে, এমপ্যানেল হাসপাতালগুলো নিশ্চয়ই। রয়েছে, কিন্তু তার পাশাপাশি একটা অতিরিক্ত সুবিধা যেটা যে যেগুলো আমাদের রাজ্যের বাইরে যেখানে মানুষ চিকিৎসা একদম, করতে যায় একদম। সেই জায়গায় কেউ সুবিধা পাবে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে? একদম, তার কার্ড থাকলে সে ভারতবর্ষের যে কোনো জায়গায় ভারতীয় নাগরিক হিসেবে সুবিধা পাবে, একদম, কার্ড থাকতে হবে। একেবারে। আরেকটা জিনিস যেটা খুব কম ইন্স্যুরেন্স প্রকল্পই দেয়, যে ভর্তি হলেই দেয়, তো এখানে কিন্তু একটা কোনো ধরো অপারেশন বা একটা ক্যান্সারের চিকিৎসা এসব করার আগে যে কিছু টেস্ট করতে হয়, এই যে ওয়ার্ক আপ বলি আমরা, অর্থাৎ প্রি প্রসিজার, তারও কিছু খরচা পাবে। আর ছুটি হয়ে গেলেও নির্দিষ্ট দিন বাধা আছে, যে সে কদিনেরও যে ওষুধপত্র লাগবে সেটাও পাবে। মানে ছুটি হয়ে যাওয়ার পরে তারা কিন্তু কিছুদিন তারা ওটা সেই পাবে, সুবিধাটা পাবে কয়েকদিন, নির্দিষ্ট দিন, কয়েকদিন। আর পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না, যেগুলো চালু একদম না, প্রকল্প সেগুলো একদম। বন্ধ হচ্ছে না, তাহলে সেটা কি সেক্ষেত্রে হচ্ছে, হুম। আয়ুষ্মান ভারত তো কেন্দ্র এবং রাজ্য দুজনেই মিলিত, কাজে রাজ্যের তো খরচা কম হবে, এতগুলো লোক স্বাস্থ্য পরিষেবা পাবে, কিন্তু কেন্দ্রের একটা বেনিফিট পাবে। হুম। অর্থাৎ আমাদের যে রাজ্যের যাকে বলি রাজকোষ বা এক্সচেকার, তাতে তো লোড অনেক কমে যাবে, হুম। অন্য কত ভালো ভালো কাজে সেটি ব্যবহার করা যাবে, কাজে প্রায়োরিটাইজেশন হয়ে যাবে। তাহলে যদি যারা স্বাস্থ্য সাথীর পরিষেবা এতদিন পাচ্ছিলেন বা স্বাস্থ্য সাথী সুনীতা card বলেছেন আছে, হ্যাঁ, যে কোনো প্রকল্প বন্ধ হবে না, এবার প্রকল্পের রূপরেখা হয়তো ওনারা আবার ঠিক করে দেবেন বা ওইটাই চলবে, তা নিয়ে বিচার করে আবার হয়তো কিছু নতুন নোটিফিকেশন আসতে পারে, কিন্তু বন্ধ হওয়ার কোনো কথাই কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না। একজন ব্যক্তি যিনি কিন্তু স্বাস্থ্য দুটোই পাবে, হ্যাঁ, এটা এরকম দুটোই পাবে তো- কিনা? এরকম হয় না, যে কোনো ইন্স্যুরেন্স একটা হয়। যে কোনো ধরো একটা। কেউ আছে হেলথ স্কিম পায়, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সরকারি চাকরিরতের জন্য, সে কিন্তু স্বাস্থ্য সাথী নেয় না, তাহলে একটা স্কিমে তোমায় থাকতে হবে, যে কোনো একটা। সিজিএইচএস সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, আবার আর্মির আছে ইসিএইচএস এক্স আর্মি ম্যান, তো এই বিভিন্ন স্কিমে যারা থাকবে তারা তো আর ওই দুরকম ইন্স্যুরেন্স হয় না। একটাই যে কোনো তারা পাবে। হ্যাঁ, একটা। সরকারি সরকারি। বেসরকারি ইন্স্যুরেন্স মানুষ তো করতেই পারে, নানা রকম করতে পারে, একজনের 3-4টে ইন্স্যুরেন্সও থাকে, একদম। বেসরকারি। একদম। আরেকটা বিষয় দিদি, যে আমরা যেটা শুরু করেছিলাম যে সরকারি হাসপাতালগুলোর যে ভয়ঙ্কর বিভীষিকাময় একটা পরিস্থিতি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সেগুলো পরিদর্শন করছেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়তো আগামী সপ্তাহের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। তো প্রশ্ন হচ্ছে যে সেখানে যে মানুষের যাওয়া, এবং এতদিন ধরে আমরা দেখেছি যে দালালদের ওপর প্রচন্ড পরিমাণে নির্ভর একদম। করতে হতো। এই দালাল চক্র যে কি প্যাথেটিক এবং কিভাবে হাসপাতালের পরিষেবাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে নষ্ট করে দিচ্ছে, এই দালাল চক্র যদি ভাঙতে না পারি তাহলে কিন্তু পরিষেবা ঠিকমতো দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। আমরা নিজেরা দেখেছি তো কিভাবে 1 মিনিট আগে বলবে বেড নেই, 2 মিনিট বাদেই বলবে হ্যাঁ আছে, হয়তো কড়ি দিয়ে সেই বেডটি কিনেছে। কাজে দালাল চক্র, কড়ি দিয়ে কিনলাম, এগুলো একদম সুস্পষ্টভাবে হাসপাতাল পরিষেবাকে নষ্ট এবং ধ্বংস করে দিচ্ছে। এর থেকে তো মুক্ত পেতেই হবে, মুক্তি এর থেকে না পেলে
সুষ্ঠু পরিষেবা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীও করে উঠতে পারবেন না। একদম। আরেকটা বিষয়, বেসরকারি হাসপাতাল যারা 1 টাকায় জমি কিনেছেন বা সরকারের কাছ থেকে, এরকম অনেক হাসপাতাল রয়েছে। তো সেক্ষেত্রে জেনারেল পুল, অর্থাৎ যেটা এ নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। একসময় ছিল, তারপরে সেটা কোনো রূপরেখা পায়নি আমাদের এর আগের সরকারে। এবার কি তার রূপরেখা হয়, আদৌ কি শেপ নেয়, সেটা আদৌ তাতে কি বিজ্ঞপ্তি আসে, এই বিষয়ে এখনো আমাদের কোনো নোটিফিকেশন আসেনি, কাজে এটা নিয়ে আমি বলতে পারবো না। তবে এক সময় এই জেনারেল পুল বা যারা 1 টাকায় জমি পেয়েছে তাদের একটা ফ্রি বেড চালু ছিল, এটা আমরা ছাত্রছাত্রী অবস্থায় দেখেছি। একদম। আরেকটা বিষয়, যদি এখন যেহেতু বিভিন্ন ধরনের অসুখ বাড়ছে, সেই অসুখগুলোর নাম যদি আমি বলি, ক্যান্সার মারাত্মকভাবে বাড়ছে, তো সেই জন্য যারা অ্যাওয়ারনেস গড়ে তোলার জন্য স্ক্রিনিং কে ভীষণ প্রায়োরিটি দিচ্ছেন। যদি ভালো করে আয়ুষ্মান ভারতের পুরো প্রকল্পটা দেখো, প্রধানমন্ত্রী কিন্তু এইগুলো তাড়াতাড়ি যাতে ডিটেকশন হয় তার জন্য ওয়েলনেস ক্লিনিক এর রূপরেখা দিচ্ছে। এটাকে বলে আরোগ্য মন্দির। সেখানে অ্যালোপ্যাথি ডাক্তার থাকতে পারে, অন্যান্য স্ট্রিমের ডাক্তারও থাকতে পারে, কিন্তু তাড়াতাড়ি কিছু রোগ ধরতে হবে, যেমন ব্লাড প্রেশার বেশি আছে কিনা, ডায়াবেটিস বেশি, ক্যান্সার, এগুলো ধরার জন্য কিন্তু সরকারি পরিষেবার মাধ্যমেই যাতে এগুলো সম্ভব হয় তার দিকেও নজর আছে। মানে যেটা আয়ুষ্মান ভারতের যে পোর্টাল আছে, আমরা যদি সেই পোর্টালটা এটা হচ্ছে যেগুলো হেলথ সেন্টার না, তাদেরকে রূপরেখা দিয়ে ওয়েলনেস ক্লিনিক করে আপগ্রেড করে এগুলো বন্দোবস্ত করতে হবে। সমস্ত দেশের বিভিন্ন বিভিন্ন রাজ্যে এটা শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ তো হতে দেয়নি। এবার যখন হতে পারবে তখন দেখতে পাবে যে কিভাবে ক্যান্সার স্ক্রিনিং, কিভাবে হাইপারটেনশন স্ক্রিনিং, এগুলো বাস্তবতা পেতে চলেছে। একেবারে দিদি, সর্বোপরি যেটা মূল বিষয়, যে অবশ্যই তার সাথে মানুষের সচেতনতা লাগে, মানুষ এগিয়ে গেলে তবেই তো ডিটেকশন হবে। একেবারে সর্বোপরি যেটা মূল বিষয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন তো অবশ্যম্ভাবী, সরকারিতে এলো পরিবর্তন দরকার বলে, পাল্টানো দরকার, পাল্টে যাবে, কিন্তু সময় লাগবে, আর সচেতনতা লাগবে, আর সবার সদিচ্ছা লাগবে। আসলে সৎ না হলে কোনো পরিবর্তন হয় না, তাহলে সৎ ভাবে এই পরিবর্তন আসতে হবে। সেই সততা, রাজনৈতিক সততা, মানুষের সততা, আর যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের সততা, এই সম্মিলিত ভাবে কিন্তু এটা সম্ভব। একেবারে